ডিএ নিয়ে অবশেষে কি সরকার সমস্ত সমস্যার সমাধান করে ফেলল? একদিন আগে আমাদের রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কর্মচারী সংগঠনগুলো এবং যারা মামলাকারী সংগঠন ছিল তাদের সাথে কথা বলেছেন। তিনি যে আশ্বাস দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মনে হয় সরকারি কর্মচারীরা মনে করছেন যে আর মামলার যে দীর্ঘ টালবাহানা তা সইতে হবে না। সরকার এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিয়ে মিটিয়ে দেবে। বলা হয়েছে আগামী বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে, আশা করছেন সকলে। এখন যারা মামলা করেছিলেন এবং আমরা জানি মামলাটা এখনো চলছে, তারা মামলা তুলে নেবেন কি ভাবছেন তারা? আসুন গোটা বিষয়টি কথা বলি এবং মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিতে কতটা ভরসা রাখছে সরকারি কর্মচারী সংগঠন কিংবা অন্যান্য সরকারি কর্মচারীরাও। কারণ বিষয়টা দীর্ঘমেয়াদী হয়েছে, বারবার তারা নানাভাবে প্রতিশ্রুতি পাওয়ার পরেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার বিষয়টা তারা দেখেছেন। এটা তো একবার নয়, বারবার হয়েছে। এক্ষেত্রে তেমনটা হবে না তার গ্যারেন্টি তারা পাচ্ছেন কি? আমি সরাসরি তাদের সাথে কথা বলেই গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন কনফেডারেশন সভাপতি শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ ইউনিয়নের অন্যতম মামলা যারা করেছে তাদের অন্যতম মুখ্য মুখ তিনি। আমি প্রত্যাশা করছি কিছু সময়ের মধ্যে অর্জুন সেনগুপ্ত সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে তিনিও সংযুক্ত হবেন। আমি প্রথমেই শ্যামল বাবুর কাছে আসবো। শ্যামল বাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, গতকাল মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরে আপনাদের সংগঠনগত প্রতিক্রিয়া কি? দেখুন, গতকাল অতিক্রান্ত 15 বছরে সরকারের সর্বস্তরের সঙ্গে কর্মীপক্ষের আলাপ আলোচনার যে প্রক্রিয়াটা সেটা বন্ধ ছিল। পূর্বতন বাম সরকারের আমলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, অন্যান্য দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব বা অন্যান্য সচিব তাদের সঙ্গে কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট চাইতাম, আমরা দেখা করতাম, আমাদের বক্তব্য তাদের জানাতাম, আমাদের দাবি জানাতাম, আবার সরকার পক্ষের কি বক্তব্য সেটা শুনতাম। ফলে কর্মী পক্ষের সঙ্গে সরকারের আলাপ আলোচনার একটা প্রক্রিয়া কিন্তু বামফ্রন্ট সরকার চালু রেখেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই আলোচনার প্রক্রিয়াটা একেবারে বন্ধ করে দিল এবং শুধু মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা নয়, যে কোনো সচিব, এমনকি নিচের তলার আধিকারিক, তারাও কিন্তু কোনো রকম এই আলাপ আলোচনার মধ্যে আমাদের সঙ্গে যেতেন না। আমরা যে কোনো চিঠি দিলে বা ইমেলে কোনো বক্তব্য জানালে তার কোনো উত্তর আমরা পেতাম না। ফলে সরকার পক্ষ এবং কর্মী পক্ষের মধ্যে আলাপ আলোচনার কোনো মেশিনারি কিন্তু ছিল না। সেই দিক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের বৈঠকে ডেকেছেন। সেই বৈঠকে আমরা গিয়েছি এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা আলোচনা হয়েছে। তিনি আমাদের সমস্ত কথা শুনেছেন, এটা একটা ভালো দিক। কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন এই ডিএ মামলাটা আমরা করেছি, কিন্তু এই মামলার সুফল পাবেন কম বেশি 12 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মী। এই 12 লক্ষ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীর প্রতিনিধিত্ব কিন্তু এই 4টি সংগঠন করে না। এর বাইরে অনেক সংগঠন রয়েছে যারাও কিন্তু সেই সব কর্মচারীদের প্রতিনিধিত্ব করেন। ফলে এই সভাটা যদি শুধু 4টি সংগঠনকে না ডেকে যদি প্রধান প্রধান সমস্ত সংগঠনগুলোকে ডেকে আলোচনাটা হতো, তাহলে এটা আরো ভালো হতো। কিন্তু মন্দের ভালো যে আমরা আলোচনা করতে পেরেছি। কিন্তু এখানে
আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবো যে উনি প্রথমেই ওনার কথা বলেছেন বলে প্রথম বলার সুযোগ দিয়েছেন আমাকে। আমি ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমার কাছে অর্থনৈতিক দাবি দেওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অধিকারগত দাবি দেওয়া এবং কর্মচারীদের আত্মমর্যাদার দিকটা। সেই হিসেব থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি, আপনি এই যে আলাপ আলোচনার প্রক্রিয়াটা শুরু করলেন, উনি বললেন যে আমি প্রতি 6 মাস অন্তর আপনাদের সঙ্গে বসবো এবং আমার মুখ্য সচিব, অর্থ সচিব এরা নিয়মিত আপনার সঙ্গে বসবেন। তা আমি বলেছি, দেখুন এইটা আপনার সদিচ্ছার প্রকাশ, কিন্তু যদি একটা নির্দিষ্ট মেশিনারি না থাকে তাহলে কিন্তু এই আলাপ আলোচনাটা যে হবেই এর কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বা অন্যান্য বিভিন্ন রাজ্য সরকারের যে একটা মেশিনারি আছে, জয়েন্ট কনসালটেটিভ কমিটি, কর্মী পক্ষের প্রতিনিধি এবং রাজ্য সরকারের বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি নিয়মিত নির্দিষ্ট সময় অন্তর আলোচনায় বসবেন। সেখানে দাবি দেওয়া কর্মী পক্ষ জানাবেন, সরকার পক্ষ তাদের অবস্থান জানাবেন। এই যে একটা আলাপ আলোচনার সরকারি প্রক্রিয়া, এইটা যদি আপনি একটা জয়েন্ট কনসালটেটিভ কমিটি গঠনের মধ্য দিয়ে করেন তাহলে কিন্তু এইটা খুব ভালো হয়। সে ব্যাপারে উনি কিন্তু কোনো প্রতিশ্রুতি দেননি, অর্থাৎ জয়েন্ট কনসালটেটিভ কমিটি হচ্ছে এই রকম কোনো আশ্বাস কিন্তু আমরা পাইনি। দ্বিতীয় যে বিষয়টা, যে গত 19শে মে 2026 মুখ্য সচিবের অফিস থেকে 139 সিএস যে আদেশনামাটা প্রকাশিত হয়েছে তাতে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের কথা বলার অধিকারটা, সরকারের সমালোচনা করার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। তা আমি সুনির্দিষ্টভাবে বলেছিলাম এটা একটা কালা কানুন, এইটাকে প্রত্যাহার করতে হবে। তখন মুখ্য সচিব বলেন যে এটা তো যে সার্ভিস রুলস রয়েছে সেই রুলসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু সেখানে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ ভাতৃপ্রতিম, তিনি একটা উল্লেখযোগ্য বিষয় তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে এবং এটা ঘটনা, এটা সত্যি কথাই তিনি বলেছেন, সঠিক কথাই বলেছেন, যে ডিআরও রুলসে আছে উইথ প্রায়র ইন্টিমেশন গভর্নমেন্টকে দিতে হবে, দিয়ে আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বা পত্র পত্রিকায় লেখালেখি করতে পারেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু 139 নম্বর সিএস অর্ডারটা বলা হয়েছে উইথ প্রায়র পারমিশন। ফলে বাস্তবে ধরুন কোনো একটা ঘটনা ঘটলো, কোনো একটা বিষয়ে আমাদের প্রতিক্রিয়া দিতে হবে বা আমরা একটা লেখালেখি করব, সমস্ত বিষয়ে যদি সরকারের অনুমোদনের প্রশ্ন থাকে এবং স্বাভাবিকভাবে সরকারের সমালোচনামূলক কোনো বিষয়ে কিন্তু সরকার অনুমোদন দেবেন না। কাজেই আমরা এটা প্রত্যাহার করার কথা। তা উনি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একটা বিশেষ কারণে আমাদের করতে হয়েছে, আরজি করের সময় যেসব ঘটনা সরকারি একাধিক আমলা ঘটিয়েছিলেন সেইটাকে যাতে ভবিষ্যতে না হয় সেটা প্রতিরোধ করার জন্য। কিন্তু আমরা বলেছি আপনাদের বিরুদ্ধে এটা প্রয়োগ হবে না, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবেই বলেছি যে না, আদেশনামা থাকলে সেটার কিন্তু প্রয়োগ যে কোনো সময় হতে পারে। কাজেই আদেশনামাটা প্রত্যাহার করুন, এই বিষয়েও কিন্তু আমরা কোনো আশ্বাস পাই। শ্যামলবাবু, আমার জিজ্ঞাসা, আপনি যদি, যেটা সবাই জানতে চায় সরকারি কর্মচারীরা, ডিএনএ কি বললেন, ওটা দিয়ে দেবেন? যেমন দুটো বিষয়ে আলোচনা হয়েছে, একটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এই মামলার যে রায় গত 5ই ফেব্রুয়ারি 2026 মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন, এখনো পর্যন্ত সরকার সেই রায় কার্যকর করেননি এবং পার্সিয়াল কার্যকর করার নামে পূর্বতন সরকার একটা জটিল বহুমাত্রিক জটিলতা তৈরি করে দিয়েছে। আমরা সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছিলাম। যেমন ধরুন যে বলা হয়েছিল এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিতে হবে, কিন্তু এটাকে দুটো ভাগ করে দেওয়া হয়েছে, একটা 16 থেকে 19
একটা 8 থেকে 15, এবং 8 থেকে 15 কি কারণে এখনই দেয়া যাচ্ছে না সেটা যেটা বলা হয়েছিল সেটা কিন্তু একটা মিথ্যে কথা। বলা হয়েছিল ওই সময়ের কোনো ডেটা বেস কর্মী এবং পেনশনারদের বেতন এবং পেনশন দেওয়ার সরকারের কাছে নেই। কিন্তু বাস্তব হলো সেই সময় কোষা নামক একটা ডিপার্টমেন্ট বেসড সিস্টেমে কর্মচারীদের এবং পেনশনারদের বেতন এবং পেনশন হতো, সেই ডেটাবেস কিন্তু সরকারের কাছে আছে। কাজেই এইটা একটা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান। দ্বিতীয় যে বিষয়টা সেটা আরো ভয়ঙ্কর, যে প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢুকিয়ে দিল, যেটা সুপ্রিম কোর্টের কোথাও বলা নেই। তা উনি সেই সূত্রে বলেছেন যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা ঢুকিয়ে হয়েছে সেটা আগামী 6 মাস পরেই সেই টাকাটা কর্মচারীরা তুলতে পারবে। এটা একটা সদর্থক। তারপরের যে মূল বিষয়টা, যে হিসেবটা যেভাবে করা হয়েছে সেটা বড় ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়েছে, পঞ্চম বেতন কমিশন তৈরি হয়েছে, এবং মহামান্য স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মান্যতাপ্রাপ্ত এআইসিপিআই সূচক হচ্ছে 1982 সালকে 100 পয়েন্ট ধরে 1/4/2006 এই 2008 হচ্ছে 536 পয়েন্ট এআইসিপিআই। সেইটাকে সরকার কোথা থেকে 605 সিপিআই এনেছেন, যেটার কোনো বাস্তব অস্তিত্ব নেই, যেটা অসত্য বিষয়। ফলে এই গণনায় প্রথম আমাদের বঞ্চিত করেছে। কারণ ওই লব আর হরটা নিচের দিকটা যত বেশি হবে তত কিন্তু আমরা প্রাপ্যটা কম পাবো। কাজে 536-এর জায়গায় 605 করে দিয়ে আমাদের প্রথম বঞ্চনা করা হয়েছে এই গণনায়। দ্বিতীয় বঞ্চনায় গণনা করা হয়েছে যে রোপা 2009-এ সুনির্দিষ্টভাবে বলা আছে ডিএ গণনা করতে হবে, বেসিক পে, বেসিক, তার সঙ্গে গ্রেড পে, এবং ডাক্তারবাবুদের ক্ষেত্রে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, এইগুলো যোগ করে যে যোগফল তার উপরে। কিন্তু সরকার করেছেন শুধুমাত্র বেসিক পের উপরে। ফলে এখানে আমরা এক পোস্ত বঞ্চিত হয়েছি। তৃতীয় যে বঞ্চনাটা হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে কার্যত বাস্তবে অস্তিত্বহীন একটা স্টেট বেসড সিপিআই এর কথা বলা হয়েছে। ফলে প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু পার্সেন্টেজ অফ দিয়ে কম পেয়েছি। একটাই উদাহরণ দিই, 1/1/2016-তে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ ছিল 125%। সরকার তাদের সিপিআই অনুসারে করেছেন, মানে কল্পিত সিপিআই 100%। ফলে যে টাকাটা এখনো পর্যন্ত কর্মচারীরা পেয়েছেন সেই টাকাটা কিন্তু 43% পেয়েছে, 57% কাটমানি হিসেবে সরকার কেটে নিয়েছে। এই ব্যাপারটা আমরা বলেছি, এই ব্যাপারে কিন্তু কোনো স্পষ্ট মানে বক্তব্য কিন্তু আমরা পাইনি। অর্থ সচিবকে উনি জিজ্ঞেস করেছেন, এবং অর্থ সচিব মাননীয় প্রভাত মিশ্র তিনি তাদের এই ভুল হিসেবটাকে জাস্টিফাই করার একটা চেষ্টা করেছিলেন। আমরা কিন্তু তাকে বলেছি যে না, আপনি তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ পান, তাহলে আপনি কেন আমাদের ক্ষেত্রে একটা কল্পিত গড় করে আমাদের বঞ্চিত করছেন? এই ক্ষেত্রে কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আমরা পাইনি। তৃতীয় যে বিষয়টা এই সংক্রান্ত, যে রোপা 2009-এর 25 নম্বর পাতায় সুনির্দিষ্টভাবে বলা আছে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ঠিক যেভাবে ডিএ এবং ডিআরএস রিলিফ দেওয়া হবে, একই রকম ভাবে গ্র্যান্টিং এডে যারা বেতন পান, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিংস ইত্যাদি, তাদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া হবে। আর আমরা মামলাটা করেছিলাম রোপা 2009-এর উপরে। ফলে তারাও কিন্তু এই বকেয়া ডিএর হকদার। আবার যারা ওয়ার্ক চার্জ কর্মচারী তারাও এই বকেয়া ডিএর হকদার, এবং ডেলি রেটেড কর্মচারীদের আমাদের ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ডেলি ওয়েজে একটা বৃদ্ধি হয়, কাজে তারাও এটার হকদার। এদের কিন্তু সকলকে বাদ রেখে যেটুকু টাকা দেয়া হয়েছে ভুল হিসেবে, সেটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এখন এই বিষয়ে আমরা বলেছি, উনি আশ্বাস দিয়েছেন যে না, সকলকেই দেয়া হবে। আর কলকাতা সব থেকে যেটাতে আমাদের অবাক লেগেছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে ব্যাংক থেকে যে সমস্ত রাজ্য সরকারি পেনশন নেন তারা আজও পাননি।
সেখানে কিন্তু অর্থ সচিব আমাদের বললেন যে ব্যাংকগুলো ডেটা দিচ্ছে না। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছি, আমার কর্মী, রাজ্য সরকারের কর্মী, তার ডেটা আমাকে অন্য কারুর থেকে ধার করতে হবে কেন? তার ডেটা তো আমার কাছে আছে। ওসাতে বেতন হতো 8 থেকে 15, আর তারপরে HRM এসে বেতন হতো। দুটো ডেটাবেসই সরকারের কাছে আছে। তাহলে কেন সরকার ব্যাংকের ডেটাবেসের উপর নির্ভর করতে যাচ্ছে? তা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 সপ্তাহের মধ্যে এই বিষয়টার সমাধান করে যারা KMC এলাকায় পেনশন পান তাদের বকেয়া ডিএটা ঢুকিয়ে দেওয়া হবে।